কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এটা আসলে বিলিয়ন ডলারের একটি প্রশ্ন। আপনি কয়েকটি দৃশ্যপট কল্পনা করতে পারেন। আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হলো এবং সেখানে বিএনপি বড় জয়লাভ করলো। খুব সম্ভবত এখনকার যে অবস্থা, এতে এটার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আরেকটা কাল্পনিক দৃশ্য হতে পারে, জামাত এনসিপি ইসলামী আন্দোলনের জোট বিস্ময়করভাবে নির্বাচনে জয়লাভ করলো। সেটার সম্ভাবনা আসলে খুবই কম। আরেকটা দৃশ্যপট হতে পারে, জামাত এনসিপি ইসলামী আন্দোলন নির্বাচন বর্জন করলো। উদ্ভূত পরিস্থিতিতে প্রফেসর ইউনূস পদত্যাগ করলেন এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে নতুন কোন সরকার দায়িত্ব নিল। খুব সম্ভবত এরকম তিনটা রূপকল্প অনেক মানুষই চিন্তা করেন। এক্ষেত্রে জামাতের ভূমিকা কি? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জামাত নিয়ে আলোচনা করার একটা সংকট রয়েছে যে বাংলাদেশে জামাতের ভুল বিশেষজ্ঞ নামে একটা বিরাট দল রয়েছে। তারা সবসময় এটা আলোচনা করেন যে জামাত কি ভুল করেছে, তারা একটা লিস্ট দিতে থাকেন। জামাতকে যখন আপনি ব্যাখ্যা করবেন, তখন সারা পৃথিবীতে ইসলামপন্থী রাজনীতির যে ব্যাকগ্রাউন্ড, সেটা মনে রাখতে হবে। ইসলামপন্থী রাজনীতি অন্য দেশে কিভাবে এগিয়েছে এবং কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং শেষ পর্যন্ত তাদের সাফল্য কিভাবে দুলিশ্বাত করে দেওয়া হয়েছে, সেই ইতিহাস যদি না জানে কেউ, তাহলে তার আসলে জামাতের রাজনীতি ব্যাখ্যা করাটা একটা ভুল হবে। কিন্তু তাই বলে জামাত কি কোনো ভুল করে না? জামাত অনেক ভুল করে এবং সেসব ভুলের মাসুল তারা শোধও করে। যেমন আমি একজন বিশেষজ্ঞ, যিনি ইদানিং বিএনপির পক্ষে খুবই সরব, রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একজন বিশেষজ্ঞ, তিনি কদিন আগে বলছিলেন যে জামাত তার পুরো ইতিহাসে কেবল ভুল করে গেছে। তো 1991 সালের নির্বাচনে জামাত তো বিএনপিকে সমর্থন দিয়েছিল নির্বাচনের পর, এবং জামাতের সমর্থনেই বিএনপি সরকার গঠন করেছিল। তাহলে সেটাও কি জামাতের ভুল সিদ্ধান্ত ছিল? কিংবা 2001 সালের আগে জামাত যে বিএনপি জোটে যোগ দিল এবং বিএনপি ক্ষমতা গেল, সেটাও কি জামাতের ভুল সিদ্ধান্ত ছিল? রাজনীতিতে আসলে এইভাবে নিশ্চিত করে হলফ করে কিছু বলা যায় না যে এটা ভুল, এটা সঠিক। মানে এটা করলে এ হতো, এটা করলে না হতো, এটা সবসময় বলা কঠিন। কিন্তু নিশ্চিতভাবে যেটা আমি উল্লেখ করলাম, জামাতের ইতিহাসে তো অনেক ভুল রয়েছেই। আরেকটা বিষয় যে আরেকজন বিশেষজ্ঞকে বলতে শুনলাম, তিনি বললেন যে জামাত সবসময় সরকারের সঙ্গে বা যারা ক্ষমতাসীন তাদের সঙ্গে মিলজুল করে চলে। তো সরকারের সঙ্গে সমঝোতা, যেমন আমি অনেকের কাছে শুনছিলাম, অনেক বড় বড় সাংবাদিকরা, বিশেষজ্ঞরা বারবার বলছিলেন যে জামাত আওয়ামী লীগের সাথে সমঝোতা করে ফেলবে। তো সমঝোতা করেই কি জামাতের সব শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে? এবং পৃথিবীর ইতিহাসে একটা দলের প্রায় সব সিনিয়র নেতার এইভাবে মৃত্যুদণ্ড কার্যকর অনেকটাই নজিরবিহীন ঘটনা। সেই যাই হোক, জামাত আবার ইতিহাসের একটা ক্রান্তি লগ্নে। আমরা যেটা দেখি যে জামাতকে এখন খুবই বড় একটা সিদ্ধান্ত নিতে হবে। এখন যেটা দেখছি, পিআর পদ্ধতি সংস্কার নিয়ে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। জামাত যেটা বলছে যে সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না, এরকম একটা আওয়াজ জামাতের ভেতরে আছে এবং এটা নিয়ে নানা রকম আলোচনা চলছে। আমি মনে করি না যে পিআর পদ্ধতি নিয়ে জামাত শেষ পর্যন্ত খুব বেশি অনড় থাকবে, কিন্তু জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নে সম্ভবত তারা খুবই কঠোর অবস্থানই নিয়েছে এবং রাজনীতিতে এক ধরনের উত্তাপ তৈরি হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে কেউ নির্বাচনে অংশ না নিলে তারা মাইনাস হয়ে যাবে, এরকম কথা তারা 22 জানুয়ারি নির্বাচনের আগেও বলেছিলেন, কিন্তু সেই নির্বাচন কিন্তু আর হয়নি। ইতিহাস আমরা খুব দ্রুত ভুলে যাই। এবং আমি এটা মোটামুটি নিশ্চিত করেই বলতে পারি, জামাত, ইসলামী আন্দোলন কিংবা এনসিপি যদি এই তিনটি দল যদি নির্বাচনে না যায়, প্রফেসর ইউনূস আমার ধারণা সেই নির্বাচনে নিজেকে সম্পৃক্ত করবেন না এবং তখন আসলে পুরো একটা কেওয়াস তৈরি হবে। তাই বিএনপি যেরকম সরল অঙ্ক করে, অঙ্কটা এমন সরল নয়। কিন্তু বিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে, জামাতের কি নির্বাচন বর্জন করা উচিত? আমি জামাতের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে মাঝখানে একটা দীর্ঘ আলাপ করেছিলাম। তার কথা শুনে আমার মনে হয়নি যে জামাত নির্বাচনে যাবে না। তার কথা শুনে আমার যেটা মনে হয়েছে, তাদের প্রধান কনসার্ন হচ্ছে বর্তমান নির্বাচনী পরিবেশ। তারা যেটা মনে করেন যে প্রশাসন, পুলিশ অনেকটাই বিএনপির দিকে হেলে পড়া এবং মাঠের নিয়ন্ত্রণও অনেকটা বিএনপির হাতে। এই অবস্থায় অবাধ সুষ্ঠু নির্বাচন খুবই কঠিন এবং তারা মনে করেন যে এটা আসলে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষ ভূমিকার উপর বহুলাংশে নির্ভর করবে নির্বাচন কেমন হবে। এবং আমি তো এটা বলতে পারি যে বিএনপিও আসলে কোনো কলঙ্কজনক নির্বাচনের দায় নিতে চাইবে না, অন্তত বিএনপির হাইকমান্ড। সুতরাং নির্বাচনটা যেন অবাধ হয়, এই ব্যাপারে আসলে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন এবং সরকার এবং অন্য যারা শেয়ার হোল্ডার আছেন, সবার মধ্যে আসলে একটা বিস্তৃত আলোচনা হওয়া প্রয়োজন। বিচার গুরুত্বপূর্ণ, সংস্কার গুরুত্বপূর্ণ, কিন্তু একটি অবাধ নির্বাচনও খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি কয়েকটা অবাধ নির্বাচন বাংলাদেশে আয়োজন করতে পারি, আমার ধারণা অনেক সংকটের আমরা সমাধানের পথ খুঁজে পাব। এখন এই পরিস্থিতিতে আসলে জামাতের সংস্কারের গুরুত্ব যেমন দেওয়া উচিত, বিচারের যেমন গুরুত্ব দেওয়া উচিত, তেমনি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পথ খোঁজা উচিত।
তাদের এটা নির্বাচনের রেজাল্ট কী হবে সে ব্যাপারে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাতের কনসার্ন হওয়া উচিত নয়। এমনিতে আমার নিজস্ব একটা থিওরি আছে, জামাত আসলে ক্ষমতার রাজনীতিতে যদি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চায় তাহলে তাদেরকে আসলে কিছু সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে। অনেকটা বিজেপি মডেল যদি তারা অনুসরণ করতে পারে, আমরা যেটা জানি যে আরএসএস যে মূল দল, তারা কিন্তু আবার ভোটের রাজনীতিতে ওইভাবে নেই, পরে বিজেপি গঠিত হলো। এবং পৃথিবীর অনেক দেশেই বিশেষ করে ইসলামপন্থী রাজনীতিতে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে গেছে দলগুলো, কারণ একদম সরাসরি ইসলামপন্থী দলগুলি কোথাও জয়ী হলেও সরকার গঠন করতে পারেনি, আবার সরকার গঠন করলেও সরকারে থাকতে পারেনি। এই পরিস্থিতিতে জামাত নিজেদের সংস্কার করে অন্য কোনো দল গড়ে তোলে কিনা এটা একটা বিরাট প্রশ্ন, দীর্ঘদিনের প্রশ্ন। মোহাম্মদ কামারুজ্জামানের চিঠিতেও সেই প্রশ্নের আলোচনা আছে, সেটা আশা করি অন্য কোনো পর্বে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আজকে যেটা আলোচনা, আমি মনে করি যে কোনো পরিস্থিতিতেই জামাতের নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। এবং আসন যাই পাক না কেন, এটা নিশ্চিত করেই বলা যায় যে জামাত তার ইতিহাসে সর্বোচ্চ ভোট পাবে আগামী নির্বাচনে ভোটের হারের দিক থেকে। সুতরাং এই সুযোগ তার ভোটারদের বঞ্চিত করা উচিত নয়। হ্যাঁ, নির্বাচনের পরিবেশ নিয়ে জামাতের যে কনসার্ন, এটা আমি খুব ভ্যালিড কনসার্ন মনে করি। এখন পর্যন্ত যে পরিবেশ, সেখানে আসলে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়া খুব কঠিন। যেমন আরেক দল লোক খুব প্রচার করে যে সব প্রশাসন জামাতের, এটাও আমার কাছে ফ্যাকচুয়াল বক্তব্য মনে হয় না। এটা আসলে জামাতের এত লোকও নেই। জামাতের বাংলাদেশের যে লোক আছে, কোনো সেক্টরে আসলে 10%-এর বেশি লোক তারা একদম দিয়ে দিবে সেরকম অবস্থা আসলে নাই। এটা বাংলাদেশে যেটা হয় আর কি, মানুষ যেমন চায় লিখে দেয়, তাকে তো প্রমাণ হাজির করতে হয় না। যদি প্রমাণ হাজির করতে হয়, যেমন বিচার বিভাগের যে নিয়োগ, এটার প্রায় পুরোটা আমি একদম A to Z ধরনের স্টাডি আছে আমার, সেখানে কখনোই কোনো বিভাগেই জামাতের 10%-এর বেশি লোক নিয়োগ হয়েছে এটা আমার মনে হয় না। তো যেটা বললাম যে পরিস্থিতি যাই হোক, জামাতের আসলে নির্বাচনে যেতে হবে। নির্বাচন বর্জন করা এটা ভুল রাজনীতি চিন্তা। কিন্তু হ্যাঁ, রাজনীতিতে যেটা থাকে, বার্গেনিং তো থাকবেই, এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আমি মনে করি বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, প্রফেসর ইউনূসের সরকার প্রত্যেকের জন্যই খুবই জরুরি। তার চেয়েও বেশি জরুরি বাংলাদেশের জন্য, কারণ একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যদি না হয় তাহলে বাংলাদেশ যে বিপর্যয়ের মধ্যে পড়বে, খুব সম্ভবত বাংলাদেশ আর কখনো সেখান থেকে উঠে দাঁড়াতে পারবে না। সুতরাং জামাতের শুধু যে তার নিজের দলের কথা ভাবা উচিত তা নয়, এই বাংলাদেশের কথাও তার এই সিদ্ধান্তের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত।